দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র। দেশটির সরকারি নাম ভারত প্রজাতন্ত্র। ভৌগোলিক আয়তনের বিচারে এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। অন্যদিকে জনসংখ্যার বিচারে এই দেশ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এবং পৃথিবীর সর্বোত্তম গণতান্ত্রিক রাষ্ট্র। এর পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। এছাড়া ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ইন্দোনেশিয়া ভারতের নিকটবর্তী কয়েকটি দ্বীপরাষ্ট্র। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। ঐতিহাসিক সিন্ধু সভ্যতা এই অঞ্চলে গড়ে উঠেছিল। ইতিহাসের বিভিন্ন পর্বে এখানে স্থাপিত হয়েছিল বিশালাকার একাধিক সাম্রাজ্য। নানা ইতিহাস প্রসিদ্ধ বাণিজ্য পথ এই অঞ্চলের সঙ্গে বিশ্বের অন্যান্য সভ্যতার বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক রক্ষা করত। হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ বিশ্বের এই চার ধর্মের উৎসভূমি ভারত। খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দে জরথুস্ট্রীয় ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্ম এদেশে প্রবেশ করে ও ভারতীয় সংস্কৃতিতে বিশেষ প্রভাব বিস্তার করে। অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের অধিকাংশ অঞ্চল নিজেদের শাসনাধীনে আনতে সক্ষম হয়। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এই দেশ পুরোদস্তুর একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। তৎপর এক সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে 1947 সালে ভারত একটি স্বতন্ত্র রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট এই দেশটি এক রোমাঞ্চকর ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্যতায় ভরপুর। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রতিটি মানুষ বহন করে আসছে হাজারো বছরের ঐতিহ্য ও সংস্কৃতির নানা ধারাপাত। সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে এই দেশটি যেমন বহুধর্মীয়, বহুভাষিক ও বহুজাতিক একটি রাষ্ট্র, ঠিক তেমনি বন্য প্রাণী ও উদ্ভিদ জগতের নানান বৈচিত্র্য এদেশে পরিলক্ষিত হয়। এক বিশাল জনগোষ্ঠীর এই দেশের অনেক কিছুই আছে যা নিয়ে তারা একাধারে গর্ববোধ করতে পারে, আবার পুরো বিশ্বকে অবাক করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা জানাব রহস্য ও বৈচিত্র্যতায় ঘেরা পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারত সম্পর্কে। ভারত নামটির উৎপত্তি চন্দ্রবংশীয় পৌরাণিক রাজা ভারতের নাম অনুসারে। কথিত আছে এই অঞ্চলটি রাজা ভারত জয় করেছিলেন এবং তার নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয় ভারতবর্ষ। এবং সেই পৌরাণিক যুগ থেকে মানুষের মুখে মুখে বহমান নামটি আজ প্রসিদ্ধ লাভ করে। তবে স্বাধীনতার পর দেশটির সংবিধানে ও লোকমুখে ভারত নামটি প্রচলিত হয়। অন্যদিকে ইন্ডিয়া শব্দটি এসেছে মূলত সিন্ধু নদের আদি ফার্সি নাম হিন্দু থেকে। এছাড়া মধ্যযুগে ভারতবর্ষের উত্তর ভারত অঞ্চলটিকে বোঝাতে ফার্সিতে হিন্দুস্তান শব্দটিও ব্যবহৃত হতো। বর্তমানে কোনো কোনো ক্ষেত্রে যা সমগ্র ভারত দেশকে বোঝাতে ব্যবহৃত হয়। ভারতবর্ষ মানব সভ্যতা বিকাশে এক প্রসিদ্ধ স্থান, যা সাক্ষী বহন করে দেশটির বিভিন্ন পৌরাণিক নিদর্শন ও স্থাপনা। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভীমবেটকা প্রস্তুর ক্ষেত্র ভারতে মানব বসতির প্রাচীনতম নিদর্শন খুঁজে পাওয়া যায়। পুরাতাত্ত্বিকবিদের মত অনুসারে প্রায় 1 লক্ষ বছর আগে এখানে মানুষের বসবাস ছিল। তবে দেশটিতে স্থায়ী মানব বসতি গড়ে ওঠে প্রায় 9000 বছর আগে, যা কালক্রমে পশ্চিম ভারতের ইতিহাস সমৃদ্ধ সিন্ধু সভ্যতার রূপ ধারণ করে। এই সভ্যতার আনুমানিক সময়কাল 3300 খ্রিস্টাব্দ। এরপর ভারতে বৈদিক যুগের সূত্রপাত ঘটে। এই যুগেই হিন্দু ধর্ম তথা প্রাচীন ভারতীয় সমাজের অন্যান্য সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোর আবির্ভাব ঘটে।
বিশ্বের মধ্যে সর্বপ্রথম ভারতবর্ষেই স্বাধীন রাজতন্ত্র ও গণতান্ত্রিক রাজ্য প্রতিষ্ঠা হয়। আনুমানিক 550 খ্রিস্টাব্দ নাগাদ নন্দ রাজবংশ দ্বারা শাসিত মহাজনপদ রাজ্যের দ্বারা এই অঞ্চলে সাম্রাজ্যবাদের সূচনা ঘটে। তৎকালীন ভারতবর্ষ বিভিন্ন সাম্রাজ্যের অধীনে বিশেষ উন্নতি লাভ করে। বিশেষ করে গুপ্ত সাম্রাজ্যের শাসনামলে গোটা ভারতবর্ষ বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা, সাহিত্য, জ্যোতিষবিদ্যা ও দর্শনে বিশেষ উৎকর্ষ লাভ করতে সক্ষম হয়। এই জন্য গুপ্ত যুগকে বলা হয় ভারতের স্বর্ণযুগ। খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ের মধ্যে এশিয়ার দেশ কাজাখস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান থেকে ভারতবর্ষে ইসলামের অনুপ্রবেশ ঘটে। এরপরে ধীরে ধীরে গোটা ভারতবর্ষে প্রথমে সুলতানি ও পরে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। সুলতানি সাম্রাজ্য ও দিল্লি সালতানাত, যা মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনকালকে বোঝানো হয়। এই সাম্রাজ্য শাসন করতেন বিভিন্ন তুর্কি ও আফগান রাজবংশ, যার প্রথম সূচনা ঘটে মুহাম্মদ ঘুরির ভারতের উত্তরাঞ্চল বিজয়ের পর থেকে। মুহাম্মদ ঘুরির এই অঞ্চলটি বিজয়ের পর তার প্রাক্তন তুর্কি মামলুক দাস কুতুবউদ্দিন আইবেক হস্তান্তর করেন। সুলতানি সাম্রাজ্যের প্রায় ৩০০ বছর শাসন আমলে ভারতবর্ষে জন্ম হয়েছিল অনেক রাজবংশের। তাদের মধ্যে উল্লেখযোগ্য খিলজি রাজবংশ, তুঘলক রাজবংশ, সৈয়দ রাজবংশ এবং লোদি রাজবংশ। এই লোদি রাজবংশের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি, যার হাত থেকে অবসান ঘটে ভারতবর্ষে সুলতানি সাম্রাজ্যের এবং সূচনা ঘটে মুঘল সাম্রাজ্যের। 1526 খ্রিস্টাব্দে বিখ্যাত পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। মুঘল সম্রাটরা ছিলেন মূলত মধ্য এশিয়ার টার্কো মঙ্গোল বংশোদ্ভূত চেঙ্গিস খানের বংশধর। 1556 সালে আকবরের ক্ষমতা আহরণের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের ধ্রুপদী যুগ শুরু হয়। আকবর ও তার ছেলে জাহাঙ্গীরের শাসনামলে ভারতে অর্থনৈতিক প্রগতি বহুদূর অগ্রসর হয়। সে সময় দেশে একাধারে যেমন সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রগতির সূচনা হয়, তেমনি প্রতিষ্ঠিত হয় হিন্দু মুসলমানের ধর্মীয় সম্প্রীতি। তবে সম্রাট শাহজাহানের যুগে মুঘল স্থাপত্য স্বর্ণযুগে প্রবেশ করে। তিনি অনেক স্মৃতিসৌধ, মসজিদ, দুর্গ নির্মাণ করেন, যার মধ্যে রয়েছে আগ্রার তাজমহল, মতি মসজিদ, লালকেল্লা, দিল্লি জামে মসজিদ, যার অসতীত্ব আজও পরম সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারতের মাটিতে। 16 শতকের শুরুর দিকে ইউরোপীয় শক্তিগুলি ভারতে বাণিজ্য কুঠি স্থাপন করার মধ্য দিয়ে ভারতে মুঘল সাম্রাজ্যের পতনের পালা শুরু হতে থাকে। পরবর্তীকালে বিভিন্ন বিদ্রোহের মাধ্যমে দেশের মধ্যে এক অভ্যন্তরীণ রাজনৈতিক গোলযোগের মধ্য দিয়ে যার অবসান ঘটে এবং ইউরোপীয়রা ধীরে ধীরে ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করতেও সক্ষম হয়। 1856 সালের মধ্যেই গোটা ভারতবর্ষ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তগত হয়ে পড়ে। এর এক বছর পরেই ঘটে ভারতীয় সিপাহী ও দেশীয় রাজ্যগুলির সম্মিলিত এক জাতীয় গণ অভ্যুত্থান। ভারতের ইতিহাসে এই ঘটনা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহ ব্যর্থ হলেও তা দেশে কোম্পানির শাসনের দুর্বলতার দিকগুলি উন্মোচিত করে দেয়। তাই ভারতকে আনা হয় ব্রিটিশ রাজতন্ত্রের প্রত্যক্ষ শাসনাধীনে। বিংশ শতকে ভারতীয় জাতীয় কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলি দেশ জুড়ে স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটায়। ভারতীয় নেতা মহাত্মা গান্ধী লক্ষাধিক মানুষকে সঙ্গে নিয়ে অহিংস গণ আইন অমান্য জাতীয় আন্দোলন শুরু করেন, যার সাথে যুক্ত হন নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ ফৌজের সংগ্রামী হাতিয়ার, যা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। 1947 খ্রিস্টাব্দের 15 অগস্ট ভারত ব্রিটিশ শাসন জাল থেকে মুক্তি লাভ করে।
একই সঙ্গে দেশের পূর্ব ও পশ্চিম প্রান্তের মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলি বিভক্ত হয়ে গঠন করে পাকিস্তান রাষ্ট্র। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি নতুন সংবিধান প্রবর্তনের মধ্য দিয়ে সৃষ্টি হয় নতুন এক গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের। ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমান মোট জনসংখ্যা প্রায় ১৪০ কোটি। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। ভারত দেশটি ধর্ম ও ভাষাগত বিচিত্রতার দিক থেকে গোটা বিশ্বের মধ্যে এক ও অনন্য। দেশটিতে রয়েছে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। তবে দেশটির এক বৃহত্তম জনগোষ্ঠী হিন্দু ধর্মাবলম্বী। প্রায় ৮০ কোটিরও বেশি ভারতবাসী এই ধর্মের অনুসারী। দ্বিতীয় সর্বাধিক ধর্মের অনুসারী ইসলাম ধর্মের। দেশটির প্রায় ১৩% মানুষ এই ধর্মের অনুসারী। ভারতে মুসলিম জনসংখ্যা সমগ্র বিশ্বের নিরিখে তৃতীয় বৃহত্তম এবং অমুসলিম প্রধান দেশগুলির মধ্যে বৃহত্তম। এছাড়া অন্য সম্প্রদায়গুলির মধ্যে রয়েছে খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন ও ইহুদি। এছাড়াও দেশটিতে ৮.১% আদিবাসী বাস করে। অন্যদিকে বিভিন্ন ভাষা ও উপভাষা মিলে ভারত প্রায় ১,৬৭৮টি ভাষায় এদেশের মানুষ একে অপরের সাথে মনের ভাব প্রকাশ করে থাকে, যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ভাষাভাষীর দেশ। তবে এদেশের বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা হিন্দি। এটি মূলত দেশটির সরকারি ভাষা। হিন্দি ভাষার পরে দেশটিতে সরকারি দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজি বহুল ব্যবহৃত। আপনারা জানলে অবাক হবেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইংরেজিভাষী দেশ। এছাড়াও দেশটি সংবিধান অনুসারে বাংলা সহ ২২টি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দিয়েছে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ ভারত, যার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লুকিয়ে আছে রোমাঞ্চকর নানা ঘটনা। লুকিয়ে আছে শত শত বছরের বহমান সভ্যতা ও সংস্কৃতির নানা বিস্ময়কর বৈচিত্র্যতা। ভারতের জনসাধারণের মধ্যে যে ধর্মকেন্দ্রিক পার্থক্য দেখা যায় তা বিশ্বের আর কোনো দেশে দেখা যায় না। এই দেশের সমাজ ও সংস্কৃতির ওপর মানুষের ধর্মবিশ্বাসের প্রভাব অত্যন্ত গভীর, যার রেশ ধরে গড়ে ওঠা বর্ণবিভেদ প্রথা এ দেশের একটি শক্তিশালী সামাজিক বিভাজন রেখা তৈরি করেছে। বছরের পর বছর ধরে উচ্চ বর্ণের মানুষেরা সামাজিক বিধিনিষেধগুলোকে নিয়ন্ত্রণ করে এসেছেন। এছাড়া দেশটির হিন্দু সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠা গোত্র ব্যবস্থা এদের সামাজিক জীবনে এক বিশেষ পরিচিতি বহন করে থাকে। ভারতের সংস্কৃতিতে পরিবারের প্রভাব ব্যাপক। প্রজন্মের পর প্রজন্ম ধরে এদেশে একান্নবর্তী পরিবারের প্রথা চলে আসছে। এই ব্যবস্থায় পিতা, মাতা, পুত্র, পুত্রবধূ ও তাদের সন্তান সন্ততি প্রভৃতি একসঙ্গে বসবাস করে। সাধারণত বয়োজ্যেষ্ঠ পুরুষ সদস্যই একান্নবর্তী পরিবারের কর্তা হন। তিনি সমস্ত সিদ্ধান্ত নেন এবং নিয়মকানুন স্থির করে দেন। পরিবারের অন্য সকলে তাকে মান্য করে চলে। রোমাঞ্চকর এই দেশটির ভূতাত্ত্বিক প্রক্রিয়াটির যাত্রা শুরু হয় রোমাঞ্চকর এক যাত্রার মধ্য দিয়ে। ৭৫ কোটি বছর পূর্বে ভারতীয় ভূখণ্ডটি অতিমহাদেশ গন্ডোয়ানার অংশ থেকে টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে উত্তর পূর্ব দিক থেকে সরতে শুরু করে, যা প্রায় ৫০ কোটি বছর যাত্রা শেষে ইউরোপীয় পাতের সাথে সংঘর্ষ ঘটে এবং উপমহাদেশের পাতটি ইউরেশীয় পাতের তলায় ধাবিত হয়ে সৃষ্টি হয় পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয়ের। ভারতের বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থানের জন্য দায়ী মূলত এই ঘটনাটি। এই ঘটনার পর হিমালয় পর্বতমালার পাত সঞ্চরণের ফলে একটি বৃহৎ খাত সৃষ্টি হয় এবং কালক্রমে নদীর পলি জমে এই খাতটি গাঙ্গেয় সমভূমি অঞ্চলে পরিণত হয়, যেই সমভূমি কালে ক্রমে সৃষ্টি হয়েছে ধুধু মরুভূমির।
ভারতের এই বৈচিত্র্যময় ভৌগোলিক ও ভূতাত্ত্বিক উপাদানগুলি দেশের জলবায়ুকে অনেকাংশেই প্রভাবিত করে রেখেছে। এদেশের উত্তর সীমান্ত বরাবর অবস্থিত হিমালয় পর্বতমালা মধ্য এশিয়া থেকে আগত বায়ু প্রবাহকে প্রতিরোধ করে দেশে ক্রান্তীয় জলবায়ু বজায় রাখতে সহায়তা করে। আবার অন্যদিকে রাজস্থানের থর মরুভূমি দক্ষিণ পূর্ব দিক থেকে আগত গ্রীষ্মকালীন আর্দ্র বায়ু প্রবাহ বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জুন থেকে অক্টোবর মাসের মধ্যবর্তী সময়ে আগত এই বায়ু প্রবাহই ভারতে বর্ষার মূল কারণ। ভারতের জলবায়ুতে মূলত 5টি প্রধান ঋতু দেখা যায়। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশটিতে শীতকাল বিরাজ করে। মার্চ থেকে মে গ্রীষ্মকাল, জুন থেকে সেপ্টেম্বর বর্ষা, অক্টোবর থেকে ডিসেম্বর শরৎ ও হেমন্ত এই 2 ঋতু বিরাজ করে। তবে দেশটির কিছু কিছু অঞ্চলে সারা বছর শীত ও গ্রীষ্মকাল বিরাজ করে। ভারত দেশটি প্রাণী বিচিত্রতার আরেক ভাণ্ডার। ভারত পৃথিবীর একমাত্র দেশ যেখানে একসঙ্গে সিংহ ও বাঘের দেখা মিলবে। এছাড়া 18টি মহাবৈচিত্র্যপূর্ণ রাষ্ট্রের এই দেশে মোট পৃথিবীর 7.6% স্তন্যপায়ী প্রাণী, 12.6% পাখি, 6.2% সরীসৃপ, 4.4% উভচর এবং 11.7% মাছের উপস্থিতি রয়েছে। বিগত দশকগুলিতে মানুষের অরণ্য আগ্রাসনের কারণে বর্তমানে অনেক বন্যপ্রাণী প্রায় বিলুপ্তির পথে। ভারতে অবস্থিত হিমালয় পর্বতমালা দেশটির ইতিহাস ও ঐতিহ্যে বিশাল ভূমিকা পালন করে আসছে। এই হিমালয়ের হিমবাহ সৃষ্টি করেছে ভারতের গুরুত্বপূর্ণ নদী গঙ্গা, যমুনা, কৃষ্ণা ও কাবেরী, যেই সব নদী আজও বহন করে আসছে মানুষের নানা সংস্কৃতি ও রীতিরেওয়াজ, যার তীর ঘেঁষে গড়ে উঠেছে ভারতবর্ষের নানা ইতিহাস প্রসিদ্ধ সভ্যতা। এই সব নদীর মধ্যে অন্যতম গঙ্গা নদী। এই নদী দেশটির হিন্দু সম্প্রদায়ের কাছে এক তীর্থস্থান। প্রতি বছর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে কুম্ভ মেলায় পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত দেখা যায় এই নদীর তীরে। 2011 সালের কুম্ভ মেলায় এ যাবৎকালের সবচেয়ে বড় জামায়াত হয়েছিল, যেখানে রেকর্ড সংখ্যক প্রায় 7.5 কোটি তীর্থযাত্রী জড়ো হয়েছিলেন। এছাড়া এই নদীর অববাহিকায় গড়ে উঠেছে ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম শহর বারাণসী। এই শহরটিকে বিশ্বের সবচেয়ে প্রাচীন জীবিত শহর বলা হয়। 11 খ্রিস্টপূর্বাব্দে প্রায় 1 লক্ষ মানুষ এই শহরের স্থানান্তরিত হয়ে বসবাস শুরু করেন এবং আজও তাদের বংশ পরম্পরায় এই শহরটিতে বসবাস করে যাচ্ছেন। বর্তমানে ভারত 28টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র, যে দেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি এবং অন্যদিকে ভারতের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী। অধিকাংশ শাসন ক্ষমতা ন্যস্ত থাকে তার হাতেই। এছাড়া ভারতের প্রত্যেক রাজ্যে নির্বাচিত রাজ্য সরকার অধিষ্ঠিত রয়েছেন, যেসব সরকার মূলত সেই সব রাজ্যের শাসন ব্যবস্থার দায়িত্বে থাকেন। নিউ দিল্লি ভারতের রাজধানী। এটি মূলত ভারতের কেন্দ্রীয় শাসিত শহর দিল্লির একটি অংশ। ভারত দেশটির প্রশাসনিক, আইন ও বিচার বিভাগীয় কেন্দ্রবিন্দু এই শহর। তবে 1911 সালের আগ পর্যন্ত কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। 1911 সালে দিল্লি দরবারে ভারত সম্রাট পঞ্চম জর্জ নতুন দিল্লি শহরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এই শহর ভারতের রাজধানী হিসেবে সংবিধান লাভ করে। বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির বাহক এই শহর। সুলতানি আমল থেকে মুঘল সাম্রাজ্যের উৎকর্ষতার ছোঁয়া রয়ে গেছে এই শহরের স্থাপনায়, যাদের মধ্যে উল্লেখযোগ্য লালকেল্লা, কুতুব মিনার, হুমায়ুনের স্মৃতিসৌধ, দিল্লি জামে মসজিদ। তবে নিউ দিল্লির অধিকাংশ অঞ্চলের পরিকল্পনাই ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্স করেছিলেন। এই অঞ্চলটি
ভারতের বৃহত্তম কূটনৈতিক অঞ্চল। নিউ দিল্লির কেন্দ্রস্থলে রয়েছে রাষ্ট্রপতি ভবন। ভারতের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র এই শহর। এর উত্তর অংশে অবস্থিত কনট প্লেস উত্তর ভারতের বৃহত্তম বাণিজ্য কেন্দ্র। এছাড়া শহরটির আশেপাশের বারাখাম্বা রোড, আইটিও ইত্যাদিও গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। এখানকার প্রধান শিল্পগুলো হল তথ্য প্রযুক্তি, টেলিকমিউনিকেশন, হোটেল, ব্যাংকিং, গণমাধ্যম ও পর্যটন। 2011 বিশ্ব সম্পদ রিপোর্ট অনুসারে অর্থনৈতিক ক্রিয়াকাণ্ডের নিরিখে নিউ দিল্লির স্থান 39তম। ভারতের বৃহত্তম শহর মুম্বাই, যাকে ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী বলা হয়। মুম্বাই বিশ্বের সর্বাধিক জনবহুল শহরগুলির মধ্যে অন্যতম। এই শহরের জনসংখ্যা প্রায় 1,40,00,000। মুম্বাই 7টি দ্বীপ নিয়ে গঠিত একটি শহর, যা মূলত ভারতের অন্যতম সমুদ্র বন্দর। তবে সুদূর অতীতে এই 7টি দ্বীপ ছিল মৎস্যজীবী সম্প্রদায়ের বসতি। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এই দ্বীপগুলি নানান দেশীয় রাজ্য ও সাম্রাজ্যের অধীনস্থ ছিল। বিভিন্ন পৌরাতাত্ত্বিক তথ্য থেকে জানা যায় প্রস্তর যুগ থেকেই এই অঞ্চলে জনবসতির অস্তিত্ব ছিল। তবে এই অঞ্চলে প্রথম কবে জনবসতি স্থাপিত হয়েছিল তার সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। সম্ভবত 2000 বছর বা তারও আগে মৎস্যজীবী কোলি সম্প্রদায় এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল। মুম্বাই শব্দটির প্রচলন হয় স্থানীয় অশিক্ষিত মারাঠিদের উচ্চারণ বিকৃতি থেকে। খ্রিস্টীয় 16 শতাব্দীতে এই অঞ্চলের নাম ছিল বোম্বাই। এই শহর মারাঠি ও গুজরাতি ভাষীদের বোম্বাই উচ্চারণের পরিবর্তে মুম্বাই উচ্চারিত হতে হতে আজকের মুম্বাইয়ে পরিণত হয়েছে। বর্তমানে মুম্বাই ভারতের বৃহত্তম শহর ও অর্থনৈতিক রাজধানী। দেশের মোট জিডিপির 5% যোগান আসে এই শহর থেকে। এছাড়া শ্রমিক নিয়োগের 10%, শিল্প উৎপাদনের 25% এবং বৈদেশিক বাণিজ্যের 40% করের উৎস হল মুম্বাই। মুম্বাই শহর বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পে পুরো বিশ্বে সুবিখ্যাত। মুম্বাই বন্দর ভারতের অন্যতম প্রাচীন ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বন্দর। তবুও বহুজাতিক ধর্ম, বহুজাতিক ভাষা ও সংস্কৃতির মাঝেও ভারত এক ও অখণ্ড।